ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগতম। আপনারা এর মধ্যে জেনেছেন যে বুধবার দিবাগত রাতে অর্থাৎ গত রাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে, প্রত্যেকেই একই পরিবারের সদস্য। এর মধ্যে একজন শিশু, 2 জন নারী ও একজন পুরুষ রয়েছে। তো গতকাল রাতের এই দুর্ঘটনার পরে আজ সকাল থেকে পুরো দুর্ঘটনাস্থল খুঁটিনাটি খুঁটিয়ে দেখেছে আমাদের প্রতিবেদক খালেদ রায়হান। আমরা এখন খালেদ রায়হানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার। খালেদ, আপনাকে স্বাগত। সাভার থেকেই তো সকাল থেকে আপনি সাভারে ছিলেন, আসলে কি দেখলেন, ওইখানকার পরিস্থিতি কেমন? দেখুন, প্রথম যে খবরটি সেটা আমরা পেয়েছি সকালবেলাতে। এই ঘটনাটি ঘটেছে রাত 2টার কিছুটা পর। যেটা হয়েছিল একটি অ্যাম্বুলেন্স, যেটি প্রত্যক্ষদর্শীরা বলছেন অ্যাম্বুলেন্সটি প্রথমে এসে সাভার ঢাকা আরিচা যে মহাসড়কটি রয়েছে সেখানে সাভারের ফুলবাড়ি নামক একটি জায়গা আছে, সেইখানে প্রথম আসলে আঘাত হানে। এবং যেটা বলা হচ্ছে অ্যাম্বুলেন্সকে কিন্তু পেছন থেকে আগে ধাক্কা দেওয়া হয়নি। অ্যাম্বুলেন্স যে সরাসরি গিয়ে যেই রোড ডিভাইডারটি আছে সেখানে আঘাত হানে। পেছনে থাকা ঝুমুর পরিবহন নামের একটি বাস, সেটি সেই অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এবং যেহেতু অ্যাম্বুলেন্সটিতে সিলিন্ডার ছিল, বলা হচ্ছে যে সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন ধরে যায়। এবং ঠিক যখন ঝুমুর পরিবহনটি অ্যাম্বুলেন্সে আঘাত হানে, তার সঙ্গে সঙ্গেই পেছন থেকে হানিফ পরিবহন নামের আরেকটি পরিবহন এসে কিন্তু ঝুমুর পরিবহনকে আঘাত হানে। যার ফলে দেখা যায় যখন আগুনটি ধরে যায়, আগুনটি প্রথমে অ্যাম্বুলেন্স থেকে ঝুমুর পরিবহন এবং তার পরের যে পরিবহন, একেবারে তিনটিতেই কিন্তু আগুন ধরে যায়। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে, তদন্ত করা হচ্ছে, যদিও তদন্ত কমিটির কথা এখন পর্যন্ত বলা হয়নি। আমরা ঘটনাস্থলে যখন গিয়েছি তখন যে জায়গাটিতে ঘটনাটা সেটি দেখেছি, ওই পুরো সড়কটি একেবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত কিন্তু কয়েকটি লেন করা হয়েছে। এর মধ্যে যারা হাইওয়ে, যারা কোনো জায়গায় দাঁড়াবে না তাদের জন্য কিন্তু একটি লেন, যারা বাম পাশে দাঁড়াবে, যেটাকে সাব রোড বলা হচ্ছে, যে যাত্রী ওঠানামা করবে, তাদের জন্য মাঝখানে কি রোড ডিভাইডার দিয়ে দেওয়া হয়েছে। ওই রোড ডিভাইডার দিয়ে কিন্তু অনেকে বামে যায়। দেখা যায় যে যখন মধ্যরাত, নিশ্চয়ই গাড়ি ঘোড়া কম ছিল, ওই মধ্যরাতে হয়তো দ্রুত গতিতে চালানোর কারণেই ওই মাঝখানে যে রোড ডিভাইডার এবং সেই জায়গাটিতে কোনো লাইট নেই, যেটা থাকার কথা, নরমালি যে রিফ্লেক্ট লাইট যেটা থাকার কথা সেটা থাকার কথা ছিল না, এবং রোড লাইটটিও ছিল না সেখানে। সেই তার কারণে হয়তো যে অ্যাম্বুলেন্সে যাচ্ছিল সেটিতে হয়তো লাইট কম ছিল, যার ফলে সে গিয়ে রোড ডিভাইডারটিতে মূলত আঘাত হানে। ওই চালক ছাড়া আমরা অন্যান্য চালকের সঙ্গে কথা বলেছি, ওই রাস্তায় যারা গাড়ি চালায় তারাও একই কথা বলছেন, যে কয়েকটি জায়গাতে এরকম রোড ডিভাইডার আছে, অধিকাংশ জায়গাতেই রাতের বেলা দেখা যায় না যে কোন জায়গাতে ডিভাইডার আছে। এবং ওইখানে সাধারণত যেটা হয়, হাইওয়ে আমরা দেখি যে সবুজ রঙের একটি মার্ক করা থাকে, যাতে বোঝা যায় যে ওখানে আমার কোনো ডিভাইডার আছে, সেটিও আসলে ছিল, যার ফলে কিন্তু এই দুর্ঘটনা আসলে ঘটেছে। খালেদ, আপনি সকাল থেকে ছিলেন। আমরা আগে যারা যাতায়াত করতাম ঢাকা আরিচা মহাসড়কে দেখতাম রাস্তাটি বেশ সরু, এখন কি এটা প্রশস্ত করেছে? রাস্তাটি কিন্তু অনেক প্রশস্ত। এবং আমি যদি বলি যে আগে সব মিলে যতখানি রাস্তা ছিল, এখন এক একটি লেন অতটুকু করা হয়েছে, ওইরকম বড় লেন 4 গুণ করা হয়েছে। মানে আগের যে রাস্তা কিন্তু সরু, কিন্তু মুশকিল হচ্ছে আমরা বিভিন্ন, এখনো আপনি দিনের বেলায় গেলে দেখবেন যেইখানে যাত্রী নামানোর কথা সেখানে তারা যাত্রী নামায় না। তারা যেটি করে, রোড ডিভাইডারের আগে অথবা যে হাইওয়ে রোডের যে জায়গাটা যেখানে কোনোভাবেই ব্রেক করার কোনো সুযোগ নেই, সেই জায়গাটি তারা যাত্রী ওঠানামা করে, যার ফলে দেখা যায় পেছনে লম্বা সারি হয়ে যায়। এটিকে বন্ধ করার জন্য কিন্তু এই লেনগুলোকে করা হয়েছিল, কিন্তু এটি না মানার কারণে এই প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে সন্ধ্যার পরে প্রথমত রোড লাইট থাকে না, দ্বিতীয়ত ওই মার্কিং লাইটগুলো থাকে না, যার ফলে এই দুর্ঘটনাগুলো প্রায় ঘটে। এই ঘটনাটি বড় হয়েছে, 4 জন মারা গেছে, অ্যাম্বুলেন্সের রোগী ছিল, যার ফলে এই ঘটনার সামনে এসছে। কিন্তু আজকে কথা বলে জানতে পেরেছি যে এরকম ঘটনা প্রতিদিনই 2-1টি করে ঘটে। হয়তো অনেকের মাঝে মাঝে একজন মারা যায়, মাঝে মাঝে অনেকে আহত হন, কিন্তু ঘটনা কিন্তু এই ধরনের ঘটনা নিয়মিত ঘটতেই থাকে। এই ঘটনায় আহতের কোনো সংখ্যা আছে? কেউ আহত হয়েছে? 7 জন এখন পর্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে। পাশেই এনাম মেডিকেল কলেজ রয়েছে, সেখানে আমাদের তথ্য মতো আমরা যতটুকু পেয়েছি ওখানে 3 জন আছে, বাকি 4 জনকে ঢাকায় আনা হয়েছে। এবং প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে অন্তত 15 জন বিভিন্ন রকমের প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা কিন্তু সেখান থেকে চলে গেছে। আচ্ছা, নিহত যে 4 জন একই পরিবারে শুনছিলাম আমরা, ওনারা কি বাসে ছিলেন না অ্যাম্বুলেন্সে ছিলেন? এই ঘটনাটি হচ্ছে 4 জনই অ্যাম্বুলেন্সে ছিলেন। মূলত মির্জাপুর থেকে, টাঙ্গাইলের মির্জাপুর থেকে ঢাকায় আসছিলেন। রোগী ছিল 12 বছরের একটি ছেলে, ফুয়াদ নাম। সে, তার বাবা মা এবং তার বড় খালা, 4 জন মূলত আসছেন। তার যে বাবা, তিনি এই সরকারি একটি স্কুলের তিনি প্রধান শিক্ষক, এবং তার মা সঙ্গে ছিল এবং সে সঙ্গে ছিল। তার মূলত হিমোগ্লোবিন কম ছিল, এই জন্য প্রত্যেক মাসে তাকে 1বার থেকে 2বার এই সময় তার ঢাকায় আসতে হয়। মূলত সেখানেই আসতেছিলেন প্রতিমধ্যে এই ঘটনাটি ঘটে। এবং তার যে খালা, তিনি গৃহিণী, তার যে স্বামী তিনি শেরেবাংলানগর থানার একজন কনস্টেবল। সব মিলে বলা যায় যে একই পরিবারের 4 জন মারা গেছে। তবে সেক্ষেত্রে চালকের ব্যাপারটি কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকেও আমরা কিন্তু রাত 2:45 ঘটনা, 2টার ঘটনা ঘটলেও
পরিচয় মিলেছে কিন্তু সকাল 11টার দিকে। এর মধ্যে কিন্তু পরিচয় পাওয়া যায়নি, কারণ আমরা দেখেছি একদম বিভৎসভাবে লাশগুলো পুড়ে গেছে, কাউকে চেনার কোনো উপায় ছিল না, এবং গাড়ির যে নাম্বার প্লেট সেগুলো পর্যন্ত পুড়ে গেছে, যার ফলে পুলিশের আইডেন্টিফাই করতে কিছুটা সময় লেগেছে যে কোন নাম্বার গাড়িটি কে চালাচ্ছিল। তবে এতটুকু নিশ্চিত যে চালক এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। সেক্ষেত্রে 3টি যানবাহনের কোনো চালকই পাওয়া যায়নি। সেক্ষেত্রে তারা কি পালিয়ে গেছে নাকি তারা ওই গুরুতর যে সাধারণ আহত অবস্থা আছে তাদের মধ্যে কেউ আছে, এটি আসলে এখন পর্যন্ত তদন্তের পরে হয়তো বিষয়গুলো জানা যাবে। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে কি জানতে পেরেছেন দুর্ঘটনার কত সময় পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়? এই বিষয়টি হচ্ছে যারা গুরুতর আহত অবস্থায় আছে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, যেহেতু মধ্যরাতের ঘটনা, মিডিয়া বা সবকিছু যেতে যেতে মোটামুটি সকাল হয়ে গেছে, 4টা-5টা বেজে গেছে। তবে এলাকাবাসী যারা আছে, স্থানীয় যারা আছে, তারা যেটা বলছে যে মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যেতে পেরেছে, কারণ রাস্তা যেহেতু ফাঁকা ছিল, তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই যেতে পেরেছে। আগুনটি যখন বাসে লাগে, যেহেতু একটি বাস কিন্তু এসি ছিল, একটি নন এসি বাস ছিল, যেটি নন এসি বাস খুব স্বাভাবিকভাবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা কিন্তু জানালা দিয়ে বের হতে পেরেছে। যেটি এসি ছিল সেটিতে হয়তো কিছুটা খানিকটা হয়তো বেগ পেয়েছে, এবং তারাই কিন্তু বেশি আহত হয়েছে, এবং হাসপাতালে যারা আছেন তারা কিন্তু সেই এসি বাসের যাত্রী বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আচ্ছা, পুলিশ এখানে কি এই সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অ্যাম্বুলেন্সের অতিরিক্ত গতিকেই দায়ী করছে না অন্য কোনো গাফিলতি? এই যে পুরো সড়কটিতে বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা আছে, তারা সেটিকে খতিয়ে দেখছে। খতিয়ে দেখার পর হয়তো জানা যাবে তারা কি আসলে অতিরিক্ত গতি ছিল, কারণ একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাম্বুলেন্স প্রথমে আঘাত পেয়েছে, তারপরে যদি আপনার একটি বাস হতো মানা যেত, ঠিক আছে, হয়তো ওই বাসের সঙ্গেই ছিল, সে কন্ট্রোল করতে পারেনি, কিন্তু তারপরেরটিও কেন হলো? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কুয়াশা কি ছিল? ঘন কুয়াশা, যেহেতু মধ্যরাত কুয়াশা থাকতেই পারে, কারণ গতকালকে আবহাওয়া অফিস বলছে এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু শীতের প্রকোপ বাড়বে এবং কুয়াশাটাও থাকবে। এটি একটি কারণ হতে পারে, কিন্তু যতই কারণ হোক না কারণ 2টি বাস এবং একটি মাইক্রোবাস পরপর লেগে যাওয়া এটি কিন্তু স্বাভাবিক কোনো ঘটনা না। এটি মোটামুটি বোঝা যাচ্ছে যে ওভার স্পিডিং ছিল, এতে কোনো সন্দেহ নেই। তবে ওভার স্পিডিং কে করেছিল, তারা কি কোনো পাল্লাপাল্লি করছিল কিনা, ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহন, তাদের এটা সম্ভবত শ্যামলী তো আমার একটু হচ্ছে, সেটি তাদের মধ্যে কোনো পাল্লাপাল্লি করছিল কিনা সেই জায়গাটি নিয়ে কিন্তু পুলিশ কাজ করছে। তবে যেই জায়গাতে ঘটনা ঘটছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, তার কিছুখানি আগে ছিল, তো সেটি দেখলেও কিন্তু বোঝা যাবে যাতে গতিবিধিটা কেমন ছিল, রেশারেশি ছিল। আচ্ছা, আমরা আপনার পাঠানো ভিডিও ফুটেজে দেখলাম যে কিছু বাসের মধ্যে প্রাণী দেখা গেছে। এটি একটি আসলে বলা যায় যে এটি একেবারেই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। যে 4 জন মারা গেছে নিঃসন্দেহে সেটি একটি মর্মান্তিক ঘটনা। এই দুর্ঘটনাটি একটি মর্মান্তিক ঘটনা, কিন্তু আপনি দেখেন যখন ওই বাসটিতে আগুন লেগে যায় তখন যাত্রীরা কিন্তু বের হতে পেরেছে। আচ্ছা, কিন্তু সেই যেখানে মালামাল রাখার কথা সেই জায়গায় আসলে মালামাল রাখার কথা সেখানে কিন্তু মালামাল ছিল না। পুরো বাস ভরেই আমরা যতটুকু তথ্য পেয়েছি 100-র বেশি ছাগল সেখানে রাখা ছিল। কারণ ভেবে দেখেন তখন কিন্তু ছাগলগুলো কেউ বের করতে, আগুন জ্বলে গেছে, লেগে গেছে, ছাগলগুলো কেউ বের করতে পারেনি, ছাগলগুলো সবগুলো কিন্তু সেখানে পুড়ে মারা গেছে। এই বিষয়ে আমি আমাদের ঢাকার যিনি হাইওয়ে পুলিশ সুপার রয়েছে তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে সাধারণত যাত্রীবাহী কোনো বাসে তারা অভিযান পরিচালনা করতে পারেন না তথ্য থাকার পরেও। কারণটি হচ্ছে যাত্রীবাহী কোনো বাস যদি থামানো হয়, যদি চেক করা হয়, তাহলে কিন্তু লম্বা সময় লেগে যায়, তখন যাত্রীরা বিরক্ত হয় এবং বাস কর্তৃপক্ষ বলেন যাত্রীদের হয়রানি করা হচ্ছে, সেজন্য তারা সাধারণত যাত্রীবাহী কোনো বাসে এই ধরনের অভিযান করতে পারে না। সেখানে একটি বিষয় হচ্ছে পণ্যবাহী যে সকল বাহন রয়েছে, আমরা যদি বলি কাভার্ড ভ্যান কিংবা ট্রাক, সেগুলোতে যে কোনো পণ্য আপনি পণ্য বহন করতে পারেন, কিন্তু যেগুলোর প্রাণ আছে এমন কোনো কিছু আপনি যাত্রীবাহী কোনো বাসে নিতে পারবেন না, আইনগতভাবে এটা কোনো জায়গা নেই। সেক্ষেত্রে উনি যেটি বলেছেন পুলিশ সুপার হাইওয়ে, যে এই ক্ষেত্রে ঝুমুর পরিবহনের বাস সংশ্লিষ্ট যারা আছে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেন এতগুলো গবাদি পশু সেখানে নেওয়া হলো? একটি দুটি হলেও কথা ছিল, কিন্তু একেবারে নেওয়া অপরাধ। হ্যাঁ, অপরাধ। তারপরেও সেটাকে হয়তো কনসিডার রাখা যেত, হয়তো কোনো যাত্রীর একটি ছাগল সেটাকে পাশে রাখতে পারতো বা ছাদে রাখতে পারতো, কিন্তু একেবারে বদ্ধভাবে 100-রও বেশি ছাগল সেটি কিন্তু রাখার কোনো সুযোগ তাদের নেই। সেক্ষেত্রে অবশ্যই তারা যেটি বলছে মামলা তো এমনিতেও একটি হবে, সেক্ষেত্রে আলাদা করে এদের বিরুদ্ধেও মামলা করা যায়, কারণ যেহেতু প্রাণীগুলোকে হত্যা করা হয়েছে। এবং আমি যেহেতু প্রাণী নিয়েও কাজ করি, অনেক সংগঠন ইতিমধ্যে দেখেছে তারা কিন্তু এটি নিয়ে বেশ সোচ্চার যে একটি যাত্রীবাহী পরিবহনে কেন এরকম এতগুলো ছাগলকে নিয়ে তারা যাচ্ছিল। সেক্ষেত্রে এই ব্যাপারটি নিয়ে আসলে আলোচনায় আসবে, এবং এই ব্যাপারে বাস কর্তৃপক্ষ, বিশেষ করে যে বাসের চালক, বাসের সুপারভাইজার, তারা যারা ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। মালিক পক্ষের কোনো খোঁজ পাওয়া গেছে? এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঝুমুর পরিবহন সাধারণত ওই সড়ক থেকে একেবারে চট্টগ্রাম পর্যন্ত তারা পরিবহন করে থাকে, যাত্রী পরিবহন। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কাউকে পাওয়া যায়নি। বিভিন্ন নাম্বারও পেয়েছি, তাদের ফোন বন্ধ পেয়েছে। হয়তো এত বড় একটি ঘটনা ঘটেছে এবং যেখানে শতাধিক গবাদি পশু মারা গেছে, তাদের মানুষের পাশাপাশি 4 জন মানুষ, সব মিলে আসলে এই জন্য হয়তো তারা এখন পড়ে। তবে যেটি হচ্ছে যে পুলিশ সেটি নিশ্চয়তা দিচ্ছে যে আইনের আওতায় সবাইকে আনা হবে, তারা কাজ করছে। এখন দেখা যাবে শেষ পর্যন্ত তারা সেটি করতে পারে কিনা। ধন্যবাদ খালেদ।
দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে সঙ্গে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের। ভিজিট করুন itbbd.com।